একটা কারণে যে আমি কাজলদার বিরুদ্ধে হয়তো কোথাও কিছু বলে থেকেছি, কিন্তু কাজলদা কোনো দিন তার একটা প্রতিক্রিয়া দেননি। এটা তিনি অনেক কেষ্টদার সঙ্গেও থেকেছি, কিন্তু সম্পর্ক যেটা আপনাকে শুরুতেই বললাম যে কাজলদার সঙ্গেই সম্পর্কটা শুরু থেকেই এবং প্রথমেই, এবং কেষ্টদার সঙ্গে থেকেছি, মিশেছি। কিন্তু দিনের শেষে একটা জিনিস, যে কাজলদা যেভাবে কর্মীদের খুব বেশি চেনেন, কাছে টেনে নেন, সেটা হয়তো আমি অন্য কোথাও পাইনি। দাদা, এটা হচ্ছে যে কাজল সিংয়ের সঙ্গে আমার যে সম্পর্ক, ঘরের ছেলে ঘরে ফেলা বলা যেতে পারে। এই হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী, কি প্রার্থী থেকে আমার প্রথমেই বলবো যে কাজলদা, কারণ কাজলদা হিসেবে বলছি কেন, কারণ দাদার সঙ্গে আমাদের পরিচয় এবং সম্পর্কটা অনেক পুরনো। এবার মাঝে হয়তো কোথাও একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি ছোট, দাদা বড়। সেই জায়গায় দাদা সেই একই আগে যে স্নেহে, যে ভালোবাসা দিয়ে একসঙ্গে ডেকে কাজ করতেন, সেই বার্তায় নিয়ে দাদার কাছে এসেছি। তো তার থেকে সব থেকে বেশি আজকের দিনে আসার কারণ, যেহেতু প্রতি বছর ঈদে আগে আসতাম, আজকে ঈদের খুশি যেমন, তার থেকে একটা বড় খুশি যে কাজলদা হাসন বিধানসভার প্রার্থী হয়েছে। তো বিধায়ক হিসেবে তিনি তো আমার তো মানে দিনে দিনে তিনি যেমন ধাপে ধাপে তার রাজনৈতিক রথ এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিধায়ক তার একটা নতুন অন্যতম তাকমা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেদিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তেনাকে প্রার্থী হিসেবে মনোনয়ন করার অনুমতি দিয়েছেন, সেই দিনই আমরা তেনাকে প্রার্থী নয়, বিধায়ক হিসাবেই ধরে নিয়েছি। এবং যে অঙ্গীকার আমরা সকলেই করছি, যে দাদাকে একদম সম্পূর্ণরূপে হাসনের বিধায়ক হিসেবে জয়ী করব। দাদা, একসময় আমি অনুব্রত মন্ডলের অনুগামী ছিলাম, কি বলবেন? দেখুন, কেষ্টদার সঙ্গেও থেকেছি, কিন্তু সম্পর্ক যেটা আপনাকে শুরুতেই বললাম যে কাজলদার সঙ্গেই সম্পর্কটা শুরু থেকেই এবং প্রথমেই, এবং কেষ্টদার সঙ্গে থেকেছি, মিশেছি। কিন্তু দিনের শেষে একটা জিনিস, যে কাজলদা যেভাবে কর্মীদের খুব বেশি চেনেন, কাছে টেনে নেন, সেটা হয়তো আমি অন্য কোথাও পাইনি। একটা সময় আপনাকে মানে কাজলদার বিরুদ্ধে অনেক পোস্ট বা মন্তব্য করতে শোনা গিয়েছিল বা দেখা গিয়েছিল, কিন্তু সেখানে আজকে কাজলদার সাথে আপনাকে মানে কি কারণে, কোথাও কি অনুব্রতের সাথে দূরত্ব বেড়েছে? দেখুন, দূরত্বের থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি তো নিজে শুরুতেই আপনাদের বলছি যে কাজলদাই প্রথম থেকে ভাইয়ের মতো এক জায়গায় রেখে করেছিল। সেখান থেকে আমি আরেকটা জিনিসও স্বীকার করিনি আপনাদের সামনে, যে বয়সে ছোট, সেখান থেকে হয়তো আমার কোনো ভুল হয়ে থাকতে পারে। তো রাজনীতি তো শেখার এবং জানার তো কোনো শেষ নেই, এবং কাজলদা যেহেতু সিনিয়র, অভিজ্ঞ, দাদার সেনে যেমন করেছেন, সেই হিসাবে সেই একই জায়গায় থেকে আবার দাদার সঙ্গে থেকে কাজ করতে চাই। কাজলদা যে বিধানসভায় প্রার্থী হয়েছে সেখানে আপনারও একটা পোস্টার পড়েছিল যে আপনাকে প্রার্থী হিসেবে করা হোক। কোথাও কি মানে বিরোধীদের বা চক্রান্ত বা আপনার কি বলবেন? দেখুন, পোস্টারটা নিয়ে ওই বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু আমি শুরুতেই যেটা বলবো যে কাজলদা প্রার্থী হয়েছে, এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয়, এবং শুধু প্রার্থী হয়েছে না, ওনাকে ওখানে আমাদের জেতানোটাই এখন লক্ষ্য। এর বাইরে আর নতুন কোনো মন্তব্য করতে চাই না। কোথাও কি অনুব্রতর সঙ্গে মনোমালিন্যের জন্য কি কাজল শিবিরের নাম দেখানো আবার? না, এটা মনোমালিন্যর কিছু নেই। আমি তো শুরুতে আপনাকে বলছি যে কাজলদার সঙ্গে সম্পর্কটা শুরু থেকেই, এবং মাঝে যেটুকুই হয়েছিল সেখানে হয়তো কোথাও একটা ভুল ছিল, সে ভুলটা আমার হতেই পারে। কিন্তু সেই জন্য তবুও দাদা বড়, দাদার সঙ্গে কথা বলে সেই জন্য দাদার কাছে এলাম। দাদা বড়, আমি ছোট, আমি আশা করব দাদা ছোট ভাই হিসেবে মানিয়ে নিয়ে আবার আগের মতোই সুসম্পর্ক রেখে কাজ করাবেন এবং একসঙ্গে কাজ করব। দাদা, পোস্টার নিয়ে অনুব্রত মন্ডলের জামশেদ কে, আপনাকে চিনতো না? এই ব্যাপারে দেখুন, মানে মন্তব্য না করাই ভালো। তবুও বলবো যে আমি একটা কথা বললাম, যে কাজলদা যেভাবে কর্মীদের চেনেন, আজকে দেখুন কাজলদার বিরুদ্ধে, আপনাদের কথা অনুযায়ী কাজলদার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেও হয়তো আমি বিরোধিতা করে অনেক দুটো একটা কথা বলেছি, কিন্তু আজকে তারপরে সেই মানুষটা যেভাবে টেনে নিয়েছেন, আজকে আমি এখানে সোনাপুরীর মাঠে পা রাখার সঙ্গে সঙ্গে দাদা বুকে জড়িয়ে ধরেছেন, অথচ আরেকটা মানুষের সঙ্গে যেখানে ছাত্র রাজনীতি থেকে থেকেছি, মিশেছি, চিনেছি, তিনি বলছেন চিনতে পারছে না। তো সেখানে তেনার হয়তো কর্মী চিনতে ভুল করা, বা কর্মীদের ঠিকঠাক চেনেন না। আর এখানে দাদা কর্মীদের চেনেন এবং কর্মীদের মূল্যায়ন করেন, তাই দাদার কাছে। তাহলে আপনি কি এখন কর্মীদের চিনতে পারেননি বলেই কি আপনি এখানে চলে এসেছেন কাজলদার কাছে? অবশ্যই এটা একটা বড় কারণ হতে পারে। মানে আপনাকে কি সেরকম গুরুত্ব দিত না? গুরুত্ব দিতে বলতে, দেখুন রাজনীতিটা আমরা খুব ছোট থেকে করি এবং সম্মানের জন্য করি।
ছাত্র রাজনীতি করে উঠে এসেছি। আমি তার হঠাৎ সেখান থেকে উঠে আসিনি। 2008 সালে বিশ্বভারতী থেকে ভর্তি হয় এবং 9 সালে আমি বিশ্বভারতী ছাত্র সভাপতি হয়। সেখান থেকে 18 সাল পর্যন্ত চললে, তারপরে ছাত্র রাজনীতি থেকে জেলার রাজনীতি, সেখান থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবেও কাজ করেছি। কিন্তু তার মাঝে কাজলদার সঙ্গে থেকে যতটা কাজ করার সুযোগ পেয়েছি এবং কাজলদা যতটা ভালোবেসে কাজ করিয়েছেন এবং নিজের সুযোগগুলো দিয়েছেন, ঠিক আছে, বা যতটা সম্মান পেয়েছি সেটা হয়তো অন্য কোথাও পাইনি। আবার সম্মানের জন্যই কাজলদার কাছে এসেছেন। 100বার। আবার যদি আপনাকে অনুমোদন ডাকে কি করবেন? দেখুন, এটা আমি কাজলদার সঙ্গেই থেকে রাজনীতি শুরু করেছিলাম একদম জেলা স্তরে, সেটাই কাজলদার সঙ্গে থেকে করতে চাই। বিশেষভাবে এখানে ফিরে আসা এবং কাজলদাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একটা কারণে, যে আমি কাজলদার বিরুদ্ধে হয়তো কোথাও কিছু বলে থেকেছি, কিন্তু কাজলদা কোনো দিন তার একটা প্রতিক্রিয়া দেননি। এটা তিনি অনেক রাজনীতিতে যেমন অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন, তেমন মনের দিক থেকে বড় মনের মানুষের পরিচয় দিয়েছেন। ব্যান বীরভূমের পঞ্চায়েত নির্বাচনের জামশেদ আলী খানের স্ত্রীকে দাঁড় করানোর পেছনে কাজল শেখের অবদান অনস্বীকার্য ছিল। এটা বীরভূমে গুঞ্জন উঠছিল এবং কান পাতে শোনা যেত। জায়গায় দাঁড়িয়ে আপনার সঙ্গে মনোমালিন্য, তারপর অন্য শিবিরে নাম লেখানো, আবার আপনার কাছে আমি তো মনে করি না কোনো সময়ের জন্য জামশেদ আলী খানের সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে। জামশেদ আলী খানের ওয়াইফ বীরভূম জেলা পরিষদের সদস্যা, তাকে সদস্য রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে করা হয়েছে। জামশেদ আলী খান একজন কর্মী নয়, সারা বীরভূম জেলা মানুষ তাকে চেনে। তার কারণ একটাই, তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। বিভিন্ন সময়ে তিনি বিজেপি বিরুদ্ধে বাইট দিয়েছেন। যারা তৃণমূলকে অ্যাটাক করে, তৃণমূল নেতাদেরকে অ্যাটাক করে, তাদের বিরুদ্ধে তিনি বাইট দিয়েছেন। সম্ভবত জামশেদ আলী খানকে না চেনাটা আমার মনে হয় যেন কোথাও ঘাটতি বা খামতি থেকে যাচ্ছে। আর জামশেদ আলী খান আমার ছোট ভাইয়ের মতো, আমার এরিয়ার নানুর বিধানসভার ছেলে, ঘোরের ছেলে, ঘুরে ফিরে এসেছে। আমরা সকলে নিজেদেরকে মামাটি মানুষের কর্মী বলে মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক বলে মনে করি। স্বভাবতই আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে 26-এ নির্বাচন লড়ব। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো বিভেদ নেই। অনেক সময় আমি বলেছি, তৃণমূল কংগ্রেস পরিবার একটা বড় পরিবার। দাদার সঙ্গে ভাইয়ের, মায়ের সঙ্গে ছেলের, বাবার সঙ্গে মায়ের দ্বন্দ্ব হতে পারে বড় পরিবারে। আবার দিনের শেষে যখন পরিবারের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অভাব অভিযোগ আসে, তখন সকলে এক জায়গা হয়ে যায়। স্বভাবতই 26-এ নির্বাচন এসেছে, আমাদের সকলকে সংঘবদ্ধ হবে, একত্রিত হয়ে লড়তে হবে। আর জামশেদ আলী খান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। স্বভাবতই মুখপাত্রটা আমি করিনি, রাজ্য নেতৃত্ব পক্ষ থেকে করা হয়েছে। আপনারা দেখেছেন হাসন বিধানসভাতেও ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিছুদিন আগে। স্বভাবতই আমরা সকলে মিলিতভাবে, সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে কাজ করব এবং একসঙ্গে যেভাবে বিগত লড়াই করেছিলাম আগামী দিনে লড়াই চালিয়ে যাবো। তিনি বলছেন যে তিনি সম্পূর্ণভাবে সম্মান পাননি, তার জন্য তিনি আবার চলে এসেছে আপনার কাছে। দেখুন, আমি সততার সঙ্গে রাজনীতি করি। আমি জীবনে কখনো অন্যায় করিনি, অন্যায় করবো না, আর অন্যায়ের কাছে মাথা মতো করিনি। হয়তো জামশেদ ভাইয়ের কোনো দিক দিয়ে আমার প্রতি কোনো বিতৃষ্ণা এসেছিল, বা কোনো আমার হয়তো প্রেমের বা ভালোবাসা কোনো ঘাটতি ছিল, যার জন্য হয়তো কিছুদিনের জন্য সরে গেছে, আবার ফিরে এসেছে। ঘোরের ছেলে ঘুরে ফিরে এসেছে, ভাই তার দাদার কাছে ফিরে এসেছে। আপনার বিরুদ্ধে পোস্ট বা মন্তব্য করতে দেখা গিয়েছে বীরভূমের রাজনীতিতে। দেখুন, আমার ছোট ভাই, সে যদি ভুল করে, আমি তার বড় দাদা, আমি তো ভুল করতে পারি না। স্বভাবতই আমি কোনো সময়ের জন্য ভুল করিনি, আর করবো না। কেউ বলে ব্র্যান্ড, কেউ বলছে নতুন সূর্য, কি বলবেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন নির্ভীক সৈনিক। এই দলটা করতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, গ্রাম ছাড়া হয়েছি। 75টা মিথ্যা মামলার মাল্লা আমার গলায় পরিয়ে দেওয়া হয়েছিল। তবু এক মুহূর্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলার পথ, আদর্শ, সেটাকে আমি সে পথ থেকে বিচ্যুত হয়নি। স্বভাবতই যে যাই তকমা দেখ, যে যাই বলুক না কেন, দিনের শেষে আমি একজন কর্মী হিসেবে থাকতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছিলেন।
বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি। এরপর তিনি হাসান বিধানসভার ক্যান্ডিডেট হিসাবে আমাকে নমিনেশন ফাইল করার জন্য বলেছেন। সভাপতি হাসান বিধানসভায় আমি লড়বো এবং আমার দৃঢ় বিশ্বাস বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে সর্বাধিক ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবো। দাদা অনুব্রত মণ্ডল বলছে, আপনি বলে যে মুখপাত্র তৃণমূলের অনুব্রত মণ্ডল মুখপাত্রকে চিনতে পারছে না, কি বলবেন? দেখুন, এই বিষয়ে হয়তো আমার কথা যদি বলেন, আমি বীরভূম জেলার প্রত্যেকটি কর্মীকে চিনি। বুথ সভাপতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি মেম্বার থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার, অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে শাখা সংগঠনের নেতৃত্ব, সকলকে সম্মান দেওয়ার চেষ্টা করি। এবার যে সম্মান দিচ্ছে না, যে বীরভূম জেলার বড় পোস্টে বসে থাকা মানুষকেও চিনতে পারছে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না, কিন্তু এটা ঠিক বলেনি।